আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। হোয়াইট হাউসে পা রেখে প্রথম দিনেই বেশ কয়েকটি নির্বাহী আদেশ দেবেন ডোনাল্ড ট্রাম্প। আদেশগুলো হবে মূলত যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ঠেকাতে এবং অভিবাসীদের বৈধভাবে দেশটিতে প্রবেশের সুযোগ দেওয়ার যে পদক্ষেপ প্রেসিডেন্ট জো বাইডেন নিয়েছিলেন তা বাতিল করা নিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর আগামী ২০ জানুয়ারি ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে জানাশোনা আছে এমন তিনটি সূত্র রয়টার্সকে বলেছে, ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে অতীতে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছাড়াই কোনো ব্যক্তিকে গ্রেফতার করার ক্ষমতা বাড়বে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তাদের। একই সঙ্গে মেক্সিকো সীমান্তে মার্কিন সেনার সংখ্যা বাড়ানো হবে এবং এই সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ আবার শুরু হবে। পরিচয় প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে, বিগত বছরগুলোয় যুক্তরাষ্ট্রে লাখ লাখ অভিবাসীকে বৈধভাবে প্রবেশের সুযোগ দেওয়ায় মানবিক প্রকল্প হাতে নিয়েছিলেন জো বাইডেন। নির্বাহী আদেশের মাধ্যমে সেই প্রকল্প বাতিল করতে পারেন ট্রাম্প। একই সঙ্গে ভিসার মেয়াদ শেষ হবার পরেও যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের স্বেচ্ছায় দেশটি ত্যাগ করতে উৎসাহ দেবেন তিনি। সূত্র জানিয়েছে, যেসব বিদেশি শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছে তাদেরও নিজ দেশে ফেরানোর বিষয়টি অগ্রাধিকার তালিকায় থাকতে পারে। এদিকে নির্বাচনে জয়ের পরপরই প্রশাসন গোছানোর কাজ শুরু করে দিয়েছেন ট্রাম্প। তার প্রশাসনে প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন পিট হেগসেথ। তিনি রক্ষণশীল মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক। মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আছে তার। হেগসেথ মিনেসোটা অঙ্গরাষ্ট্র থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন, কিন্তু নির্বাচিত হতে পারেননি। প্রতিরক্ষা মন্ত্রীর পদে ৪৪ বছর বয়সী হেগসেথকে বেছে নেওয়ার কথা জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। এছাড়া ধনকুবের ইলন মাস্কও থাকবেন ট্রাম্প প্রশাসনে। ট্রাম্প জানিয়েছেন, ইলন মাস্ককে নতুন একটি দপ্তরের দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি। দপ্তরটির নাম হবে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় দক্ষিণ লেবাননের আরও কিছু অঞ্চল থেকে পিছু হটেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের বিভিন্ন শহরের ওপর অব্যাহত রয়েছে রকেট হামলা। মঙ্গলবারও রকেট হামলায় ২ ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় সেক্টরে প্রতিরোধ যোদ্ধারা অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সেনাদের ওপর। হামলার তোপে দক্ষিণ লেবাননের অনেক ছোট শহর ও উপশহরের আশপাশ থেকে সরে গেছে ইসরায়েলি বাহিনী। অনেক জায়গায় তারা সীমান্তের ওপারে চলে গেছে বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহর অপারেশন রুম। বিবৃতিতে বলা হয়েছে, এখন পশ্চিম সেক্টরে শুধুমাত্র ইসরায়েলি বাহিনীর ১৪৬তম ব্রিগেড মোতায়েন রয়েছে। তারা লাবুনেহ জঙ্গল ও নাকুরা এলাকায় অবস্থান করছে। বাকি সব সেনা পিছু হটতে বাধ্য হয়েছে এবং গত ২৮ অক্টোবরের পর থেকে এই অঞ্চলে ইসরায়েলি বাহিনীর কোনো অনুপ্রবেশ বা অগ্রগতির খবর পাওয়া যায়নি। হিজবুল্লাহ জানিয়েছে, বিমান ও ড্রোন হামলার সাপোর্ট নিয়ে দখলদার বাহিনী সীমান্তের আশেপাশে কিছু এলাকায় অবস্থান করলেও তারা অব্যাহতভাবে রকেট ও আর্টিলারি হামলার মুখোমুখি হচ্ছে। তাইর, হারফা, আল বাতিচিয়া, আল জুব্বাইনের মতো শহরগুলো থেকেও তাদের সরে যেতে হয়েছে। মারুন আল রাস ওখে হিজবুল্লাহ ২৪ দফার বেশি অপারেশন চালিয়েছে। এসব হামলায় রকেট, ড্রোন ও আর্টিলারি ব্যবহার করা হয়েছে। লেবানিজ ভূখণ্ডে অগ্রসর হতে চেষ্টা করলে ইসরায়েলি সেনা ও তাদের সাজোয়া যানকে প্রতিহত করা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় অগ্রসরমান সেনাদের ওপর অ্যাম্বুশ হামলা চালানো হয়েছে। পূর্বাঞ্চলীয় সেক্টরেও ইসরায়েলি সেনাদের ঠেকিয়ে রাখছে হিজবুল্লাহর যোদ্ধারা। এখানে যোদ্ধাদের পাল্টা হামলার মুখে মাইস আলে জাবাল, মার্কাবা, রাব আলে থালাথিন, ওদেসাহ ও খিয়াম শহরের কাছ থেকে পিছু হটেছে দখলদার সেনাবাহিনী। এখানে প্রতিরক্ষা লাইনের দ্বিতীয় সারির গ্রামগুলোকে টার্গেট করে কয়েকদিন হামলা চালিয়েছিল ইসরায়েল, তবে এখন সেই হামলার প্রবণতা কমেছে। খিয়াম শহরের কাছে ৯১তম ব্রিগেড লক্ষ্য করে প্রিসিশন গাইডেড রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলার পর বড় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে বেশ কিছু ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরোধ সংগঠনটি। এছাড়া সীমান্ত এলাকায় হিজবুল্লাহর খাইবার সিরিজের অপারেশনও অব্যাহত রয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, উত্তর ইসরায়েলের উপকূলীয় শহর নাহারিয়ায় হিজবুল্লাহর রকেট হামলায় ২ জন ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে।
হয়েছে। মঙ্গলবার ওই শহরের একটি ভবনে রকেট হামলা হলে তাদের মৃত্যু হয়। খবরে বলা হয়েছে, বিরতিহীনভাবে ইসরায়েলের ওপর রকেট হামলা চলছে। হিজবুল্লাহর এসব রকেটের বড় একটি অংশ ইসরায়েল ধ্বংস করলেও কিছু রকেট টার্গেটে আঘাত এনে ক্ষয়ক্ষতি করছে। 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে 24 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা। বিশেষ করে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের হামলায় নিহত হয়েছে বেশি সংখ্যক দখলদার সেনা। সর্বশেষ সোমবারও জাবালিয়া ক্যাম্প এলাকায় 5 সেনাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ওই অভিযানের দায় স্বীকার করে আল কাসাম ব্রিগেডস বলেছে, জাবালিয়ার অপারেশনে তাদের যোদ্ধারা একদল সেনাকে লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছে। আল কাসাসিব নামের মহল্লায় 10 জন সেনার একটি দল একটি বাড়িতে তল্লাশি চালাতে গেলে ওই হামলা চালানো হয়। হামলায় 5 সেনা নিহত ও বাকিরা আহত হয়। এছাড়া একই দিন আরেকটি জটিল অপারেশন চালানোর কথা জানিয়েছে আল কাসাম, যেখানে তাদের যোদ্ধারা একজন সেনাকে স্নাইপারের গুলিতে হত্যা করেছে এবং একটি পদাতিক দলকে লক্ষ্য করে 2টি হামলা চালিয়েছে। হামলায় নিশ্চিতভাবেই হতাহত হয়েছে সেনারা। জাবালিয়া ক্যাম্পের কাছে আল কাসাসিব এলাকায় আরেকটি পদাতিক বাহিনী একটি বাড়ির ভেতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও হামলা চালিয়েছে আল কাসামের যোদ্ধারা। এছাড়া বেইত লাহিয়া এলাকায় 7 জন সেনার একটি দলের ওপর দুর্গ বিধ্বংসী টিবিজি শেল নিক্ষেপ করেছে। পাশাপাশি খুব কাছ থেকে রাইফেল ও গ্রেনেড দিয়েও হামলা করা হয় তাদের ওপর। এদিন প্রতিরোধ যুদ্ধের একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেডস। ভিডিওতে দেখা গেছে একজন বয়স্ক মানুষ যুদ্ধে যোগ দিয়েছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বাড়িতে বসে মরার চেয়ে যুদ্ধ করে দখলদার সেনাদের হত্যা করতে চান তিনি। এরপর 2 জন হামাস যোদ্ধার সাথে হামলায় যোগ দেন ওই লোকটি। এ সময় ভিডিওতে দেখা যায় কয়েকটি ট্যাঙ্কের ওপর আল ইয়াসিন রকেট ও টিবিজি শেল দিয়ে হামলা চালান তারা। ইসরায়েলি ট্যাঙ্কে আগুন ধরার সাথে সাথে আল্লাহু আকবার বলে ধ্বনি শোনা যায়। যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে 3 দিনের যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। বুধবার 13 নভেম্বর থেকে শুরু হওয়া এই মহড়ায় ফাইটার জেট ও সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি মার্কিন পারমাণবিক বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনে থাকছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যেটির নিন্দা জানিয়েছে সিওল, টোকিও এবং ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় ফ্রিডম এইজ নামের এই মহড়া আয়োজন করছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিতে শুরু করেছে। এমন দাবির কয়েকদিন পরই এই ত্রিপক্ষীয় মহড়ার খবর সামনে এলো। এক বিবৃতিতে সিওলের জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, মহড়ায় দক্ষিণ কোরিয়ার ও জাপানি যুদ্ধ বিমান এবং সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি ইউএসএস জর্জ ওয়াশিংটনও থাকবে। ত্রিপক্ষীয় এই মহড়াটি চলতি বছরের শুরুর দিকে প্রথম অনুষ্ঠিত হয়। 2023 সালে একটি শীর্ষ সম্মেলনে বার্ষিক প্রশিক্ষণ মহড়ার জন্য সম্মত হয়েছিলেন 3টি দেশের নেতারা। এরই পরিপ্রেক্ষিতে ওই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ মহড়ার নিন্দা করে আসছে পিয়ংইয়ং। সেগুলোকে আক্রমণের মহড়া বলেও অভিহিত করেছে দেশটি। বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশ নিয়ে ভারতের রাজনীতি এখন বেশ সরগরম। বিশেষ করে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড। এমন অবস্থায় বাংলাদেশিদের কথিত অনুপ্রবেশের সাথে সম্পর্কিত অর্থ পাচারের ঘটনার তদন্তে ভারতের পশ্চিমবঙ্গে ও ঝাড়খণ্ড রাজ্যে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার বাংলাদেশি নাগরিকদের কথিত অবৈধ অনুপ্রবেশের সাথে সম্পর্কিত অর্থ পাচারের ঘটনা তদন্তে পশ্চিমবঙ্গ ছাড়াও নির্বাচনী রাজ্য ঝাড়খণ্ডের একাধিক স্থানে অভিযান চালিয়েছে বলে সরকারি বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। ভারতীয় কেন্দ্রীয় সরকারের তদন্ত সংস্থার ঝাড়খণ্ড অফিস এই 2টি প্রতিবেশী রাজ্যে মোট 17টি জায়গায় এই অভিযান চালায়।
চালায়। ঝাড়খণ্ডে কিছু বাংলাদেশি নারীর অনুপ্রবেশ এবং পাচারের ঘটনায় সংস্থাটি গত সেপ্টেম্বরে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে একটি মামলা দায়ের করেছিল। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে মঙ্গলবার একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ নিয়ে ঝাড়খণ্ডে একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার নানা জায়গায় তল্লাশি শুরু করে ইডি। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, বনগাঁ, ব্যারাকপুর সহ আরও একাধিক জেলায় চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। ইউরোপ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির অন্যতম বিচারক হাইকেল বিন মাহফৌদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। মস্কোর একটি আদালত এই পরোয়ানা জারি করে। আদালতের এক মুখপাত্র রুশ বার্তা সংস্থা তাসকে জানিয়েছে, রাশিয়ার আন্তর্জাতিক ওয়ান্টেড তালিকাতেও ওই বিচারকের নাম ইতোমধ্যে নথিভুক্ত করা হয়েছে। এর অর্থ হল, হাইকেল যদি কখনো রাশিয়া সফরে আসেন তাহলে সঙ্গে সঙ্গে গ্রেফতার হবেন তিনি। এছাড়া হাইকেল যদি নেদারল্যান্ড ছেড়ে অন্য কোনো দেশে যান তাহলেও ঝুঁকি থাকবে, কারণ যে দেশ সফরে তিনি যাবেন সেই দেশের সরকার তাকে আটক করে রাশিয়ার হাতে সোপর্দ করতে পারে। গত জুন মাসে রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং রুশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন তিনি। এই পদক্ষেপ নেওয়ার ৫ মাসের মধ্যে তার বিরুদ্ধে একই পাল্টা পদক্ষেপ নিল মস্কো। এর আগে গত বছর ইউক্রেনীয় শিশুদের পাচারের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশটির শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লভোভা বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খানের আবেদনের ভিত্তিতে জারি করা হয়েছিল ওই পরোয়ানা। করিম খান নিজে অবশ্য বর্তমানে বিপদে আছেন। তার বিরুদ্ধে আইসিসির এক সহকর্মীকে নিপীড়নের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের তদন্ত শুরু হয়েছে ইতোমধ্যে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।